হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা খুব ভালো আছো। যারা প্রাইমারি টেট দেবে বলে প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে আজকে কিন্তু আমাদের কি অফ সাকসেসের বিশেষ নিবেদন। এখানে আজকে আমরা প্রাইমারি টেটের যে 30 নাম্বার থাকবে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে, পরিবেশবিদ্যার উপরে, সেইটার উপরেই একখানা প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। এটা আমাদের প্র্যাকটিস সেট 1। আর বলে রাখি, এই প্র্যাকটিস সেটটা কিন্তু আপকামিং যে টেট আছে এই টেটের জন্য খুবই ইম্পর্টেন্ট বলেই আমাদের মনে হচ্ছে। তার জন্য এই প্র্যাকটিস সেটটা খুব তাড়াতাড়ি বানিয়ে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি। তো আশা করছি সবাই এই প্র্যাকটিস সেটের দ্বারা উপকৃত হবে। তো বেশি কথা না বলে আমরা এখন টপিকে প্রবেশ করব। তো সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে পড়ো, কারণ টেট পরীক্ষা কিন্তু যে কোনোভাবে ক্র্যাক করতেই হবে, নতুবা নেক্সট টেটের জন্য আবার কিন্তু ওয়েট করতে হবে, যেখানে সময়টা অনেকটাই চলে যাবে। আর সময় তো খুবই মূল্যবান, এটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। তো আমরা আজকে আমাদের আলোচনার খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো থাকছে এনভায়রনমেন্টাল স্টাডিজের উপরে, সেই 1 নাম্বার কোশ্চেনটা দেখব। 1 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা হলো দ্রুত শিল্পোন্নয়ন ও নগরায়ন। দ্রুত শিল্পোন্নয়ন এবং নগরায়ন। এখানে 4খানা অপশান আছে। এই 4খানা অপশানের ভেতরে কোনটার সঙ্গে যে কিভাবে সম্পর্কযুক্ত, কোনটার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা আমাদের দেখতে হবে। বিষয়গুলো কিন্তু খুব সোজা, একটু বুদ্ধি কাজে লাগালেই অ্যান্সারগুলো তোমরা দিতে পারবে। কিন্তু যেটা ব্যাপার, পরীক্ষা হলে টাইমটা তো খুব কম থাকে। ওই টাইমের ভিতরে তোমার পেডাগগি করতে হবে, ম্যাথ করতে হবে, যার জন্য একটা হিউজ টাইম লাগে। তোমরা জানো প্রাইমারি টেটের ম্যাথটা কিন্তু অপেক্ষাকৃত টাফ। আপার প্রাইমারিতে যে ম্যাথগুলো এসছে তার থেকে প্রাইমারি টেটের ম্যাথ কিন্তু অপেক্ষাকৃত টাফ এসছে, সেটা আমরা দেখে এসেছি বিগত দিনে। তারপরে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, তার অ্যান্সারগুলো করতে হবে। তারপরে তো এনভায়রনমেন্টাল সায়েন্স, তো এখানে এসে আর সময় থাকেই না, এখানে এসে কিন্তু সময় আর থাকেই না। সুতরাং এই এই যে পার্টটা এনভায়রনমেন্টাল সায়েন্সের ভেতরে কিন্তু জেনারেল সায়েন্সের পার্টও কিছুটা ঢুকিয়ে দেওয়া হয়। তো এই পার্টটা খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। তার জন্য অনেকগুলো প্র্যাকটিস সেট, বিভিন্ন রকমভাবে আমাদের প্র্যাকটিস করে ফেলতে হবে। এনভায়রনমেন্টাল সায়েন্সের বিষয়বস্তু কি থাকবে, কারণ এনভায়রনমেন্টাল সায়েন্সের এরিয়াটা তো ভাস্ট। বিষয়বস্তু কি থাকবে এটা বোঝার থেকে যেটা দরকার সেটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্সে যেখানে যে প্র্যাকটিস সেট পাওয়া যাবে সেটা প্র্যাকটিস করে ফেলা। তার কারণ এনভায়রনমেন্টাল সায়েন্সের ভিতরে জেনারেল সায়েন্স থাকবে, সিভিক্স থাকবে, তারপরে হিস্ট্রি জিওগ্রাফি থেকেও কিছুটা পোর্শন থাকতে পারে। সুতরাং এর একটা ভাস্ট এরিয়া আছে, সোসিওলজি থেকে কিছু থাকতে পারে, একটা বিরাট ভাস্ট এরিয়া আছে। তার জন্য এই এই ক্ষেত্রে যেটা করতে হবে, অনেকগুলো প্র্যাকটিস সেট, অনেক কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে ফেলতে হবে। এটা আমার একদম ব্যক্তিগত মতামত। তো আমরা কোশ্চেনগুলো এখন দেখি। দ্রুত শিল্পোন্নয়ন এবং নগর উন্নয়ন। এ নাম্বার অপশানে যেটা আছে সেটা হলো পরিবেশ অনুকূল, বিতে আছে পরিবেশ প্রতিকূল, সিতে আছে পরিবেশের সঙ্গে সম্পর্কহীন, ডিতে কোনোটিই সঠিক নয়। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হলো 1 দাগের বি, পরিবেশ প্রতিকূল। পরিবেশ প্রতিকূল অর্থাৎ দ্রুত শিল্পোন্নয়ন বা নগর উন্নয়ন এটা কিন্তু পরিবেশের সঙ্গে পজিটিভ ভাবে সম্পর্কযুক্ত না। এটা কেমন ভাবে সম্পর্কযুক্ত? নেগেটিভ ভাবে সম্পর্কযুক্ত। কারণ স্থিতিশীল উন্নয়নের যে ব্যাপারটা আছে তার সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত নয়। আমরা যে অ্যান্সারগুলো এখানে বলবো প্রত্যেকটা অ্যান্সার আমরা সংক্ষেপে ব্যাখ্যা করারও চেষ্টা করব। সুতরাং পাজেলড হওয়ার কিছু নেই, শুধুমাত্র তোমরা প্র্যাকটিস করে যাও। এরপর 2 নাম্বার কোশ্চেন, GEMS এর পুরো নাম কি? GEMS এর পুরো নাম কি? তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে দেখে নিই। এ নাম্বারে যেটা আছে সেটা হলো গ্লোবাল এনার্জি মনিটরিং সিস্টেম। তারপর বি নাম্বার অপশানে যেটা আছে সেটা হলো গ্লোবাল ইকোনমি মনিটরিং সিস্টেম, সিতে যেটা আছে সেটা হলো গ্লোবাল এনভায়রনমেন্টাল মনিটরিং সিস্টেম, আর ডিতে আছে কোনোটিই নয়। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো সি, গ্লোবাল এনভায়রনমেন্টাল মনিটরিং সিস্টেম। গ্লোবাল এনভায়রনমেন্টাল মনিটরিং সিস্টেম এটা হলো GEMS এর পুরো নাম। এরপর আমরা 3 নাম্বার কোশ্চেনটা দেখে নিই। 3 নাম্বার কোশ্চেন,
3 নাম্বার কোশ্চেনে যেটা আছে সেটা হলো শিল্পোন্নয়ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও পরিবেশ সমস্যা প্রকট হয় কবে? মানে শিল্পোন্নয়ন শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, প্রাকৃতিক সম্পদের তো অবক্ষয় ঘটছে, আমরা দেখছি চারিদিকে দূষণ টূষণ খুব বাড়ছে। তারপরে পরিবেশের ভেতরে যে জীব জৈবের যে ভারসাম্য, জীব জড়ের যে ভারসাম্য, সেগুলো কি হচ্ছে, বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে। তো এখানে যেটা কোশ্চেন সেটা হলো এই সমস্যাটা শুরু হয়েছিল কোন সময় নাগাদ? অপশানগুলো দেখা যাক। এতে যেটা আছে সেটা হলো অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, বিতে যেটা আছে বিংশ শতাব্দীর মধ্যভাগে, সিতে আছে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে, আর ডিতে আছে উপরের কোনোটিই নয়, কোনোটিই সঠিক নয়। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হলো সি, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে। মানে 1950 এরকম যে সময়টা এসছে, সেই সময় থেকে কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে খুব বেশিভাবে বৃদ্ধি পেয়েছে। অষ্টাদশ শতাব্দীর মোটামুটি মিডিলের দিকে কি হয়েছিল, ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। তারপরে সেই শিল্প বিপ্লবটা একটা ভাস্ট এরিয়া দখল করতে কিন্তু 100 বছর লেগে যায়। আর এই 100 বছরের পরে কলকারখানার সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পেতে থাকে যে দূষণ চরম মাত্রায় যায়, দূষণ চরম মাত্রায় যায়। আর সেই সঙ্গে কি হয়, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার শুরু হয়। তো তার জন্য আমাদের 3 দাগের কোশ্চেনের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো অপশন সি, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ। এরপর আমরা 4 দাগের কোশ্চেনটা দেখব। 4 দাগের কোশ্চেন, উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে কোথায়? উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে ও কোথায়? এখানে অপশনগুলো দেখা যাক। এতে যেটা আছে 1979 1979 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে। তারপরে কি আছে 1989 1989 সালে ভারতের নয়াদিল্লিতে। তারপরে 2000 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ডিতে আছে 2005 সালে বাংলাদেশের ঢাকায়। তো এগুলো তো ডেটা, এগুলো তো ইনফরমেশন, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এখানে তো বোঝানোর কিছু নেই, এগুলো মনে রাখতে হবে। এখানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল, উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1979-এ অস্ট্রিয়ার ভিয়েনাতে। এটা তোমরা যারা পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ আছে না, কিংবা যে এনভায়রনমেন্টাল সায়েন্স যারা স্টাডি করেছো, এটা তো কম্পালসারি পেপার। যখন আমরা 9, 10, 11, 12 পড়ে এসছি, এটা কিন্তু আমাদের কম্পালসারি পেপার ছিল। কিংবা আমরা যে বাংলা কিংবা যেগুলো প্রোজ পোয়েট্রি পড়েছি, তার ভিতরে কিন্তু পরিবেশ সচেতনতা ব্যাপারটা তুলে ধরার জন্য বিভিন্ন প্রবন্ধ দেওয়া হতো। তো এখানে কিন্তু এই ডেটটা উল্লেখ করা আছে 1979 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু অলরেডি পড়া আছে, সেগুলো হয়তো ব্রেনে কোনো কারণে এখন আবছা ধারণা চলে এসছে। তো আমাদের যেটা করতে হবে, সেই ধারণাগুলোকে আবার পুনরুদ্ধার করতে হবে বারবার প্র্যাকটিসের মধ্য দিয়ে। তাহলে 4 দাগের কোশ্চেনের আমরা যেটা রাইট অ্যান্সার পেলাম সেটা হলো এ। এরপর 5 দাগের কোশ্চেনটা দেখব। 5 দাগের কোশ্চেন, শিল্পোন্নত দেশে সরকারি শিল্পক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বিগত 2 দশকে লগ্নির কি পরিবর্তন হয়েছে? শিল্পোন্নত দেশে সরকারি শিল্পক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বিগত 2 দশকে লগ্নির কি পরিবর্তন হয়েছে? এতে যেটা সেটা হলো কমেছে, বিতে বেড়েছে, সিতে উল্লেখযোগ্য নয়, ডিতে কোনোটিই সঠিক নয়। তো আমাদের রাইট অ্যান্সার যেটা সেটা হলো 5 দাগের কোশ্চেনে যেটা রাইট অ্যান্সার আছে সেটা হলো এ, কমেছে। শিল্পোন্নত দেশের সরকারি শিল্পক্ষেত্রে গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে বিগত 2 দশকে লগ্নির কি পরিবর্তন হয়েছে? কমেছে। শিল্পোন্নত দেশ তার মানে যেগুলো আমরা ইউরোপিয়ান কান্ট্রি বলে জানি, এই দেশগুলোতে কি হচ্ছে, লগ্নির পরিমাণ কিন্তু কমে গেছে। আর লগ্নির পরিমাণ বেড়েছে কোথায়? যেগুলো থার্ড ওয়ার্ল্ড মানে এশিয়া এবং আফ্রিকার বেশ কিছু দেশ, এখানে কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়াল তারা ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। তাহলে বাড়ছে কোথায়? যেগুলোকে আমরা তৃতীয় বিশ্ব বলে জানি। আর কমেছে কোথায়? যেগুলোকে আমরা প্রথম বিশ্ব বলে জানি। তার মানে এই যে দেশগুলো, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, শিল্পোন্নত দেশ যারা। এরপর আমরা 6 দাগের কোশ্চেনটা দেখি। 6 দাগের কোশ্চেন, অপ্রচলিত শক্তির উৎস সম্পর্কিত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে কোথায়? অপ্রচলিত শক্তির উৎস সম্পর্কিত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে কোথায়? অপ্রচলিত শক্তি মানে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, সূর্যের যে রশ্মির যে শক্তি, তারপরে বায়ুর শক্তি, বিভিন্ন
জোয়ার ভাটার যে শক্তি, এইগুলোকে আমরা প্রধানত অপ্রচলিত শক্তি বলি, আরো অনেক উদাহরণ আছে এরকম। তাই এই সম্পর্কিত, তার মানে এই শক্তির উৎসগুলো উপরে আরো বেশি জোর দিতে হবে। প্রচলিত শক্তির উৎস ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিয়ে এই ধরনের শক্তির গুলোর ব্যবহারের উপরে বেশি জোর দিতে হবে। এই সম্মেলনটা কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল, এখানে অপশনগুলো দেখো, এতে যেটা দেওয়া আছে সেটা হলো 2001 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে, বিতে 1991 সালে লন্ডন শহরে, তারপরে কি আছে সিতে 1981 সালে কেনিয়ার নাইরোবিতে, 1981 মানে 1981 সালে, আর ডিতে কি আছে 2000 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তো এখানে যেটা রাইট অ্যান্সার সয়ের দাগে সি, 1981 সালে কেনিয়ার নাইরোবিতে। ঠিক আছে, এরপর আমরা 7 দাগের কোশ্চেনটা দেখব। 7 দাগের কোশ্চেন, বেসরকারি শিল্পক্ষেত্রে মৌলিক গবেষণামূলক কর্মসূচির সম্ভাবনা কেমন? বেসরকারি শিক্ষাক্ষেত্রে মৌলিক গবেষণামূলক কর্মসূচির সম্ভাবনা কেমন? আচ্ছা, এখানে এতে যেটা আছে সেটা হলো বেশি, বিতে কম, সিতে একেবারেই নেই, ডিতে মাঝারি। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হলো 7 দাগের বি, কম। এখানে 7 দাগের বি হলো রাইট অ্যান্সার, কম। বেসরকারি শিল্পক্ষেত্রে মানে যেগুলো পাবলিক ইন্ডাস্ট্রিয়াল জোন, সেখানে কিন্তু মৌলিক গবেষণা মানে যারা তাত্ত্বিক গবেষণা করে, যারা তাত্ত্বিক গবেষণা করবে তাদের কর্মসূচি, তার মানে তাদের যে তাদের যে কাজ পাওয়ার সম্ভাবনা সেটা অনেক কম। কারণ এখানে ম্যাক্সিমাম প্রফিটের উপরে জোর দেওয়া হয়, নতুন কোনো থিওরি ইমপ্লিমেন্টেশনের উপরে এখানে যতটা জোর দেওয়া হয় তার থেকে বেশি জোর দেওয়া হয় সেটা হলো বাজারের চাহিদার সঙ্গে যোগানের। তার জন্য এখানে তাত্ত্বিক গবেষক যারা, মৌলিক গবেষক যারা, তাদের কিন্তু কাজ অনেক কম। এরপর আমরা 8 দাগের কোশ্চেনটা দেখব। 8 দাগের কোশ্চেন, আন্তর্জাতিক স্থিতিশীল উন্নয়নের দশক হিসাবে পরিচিত নিচের কোন দশক? আন্তর্জাতিক স্থিতিশীল উন্নয়ন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা, এটা কি আন্তর্জাতিক স্থিতিশীল উন্নয়নের দশক হিসাবে পরিচিত নিচের কোন দশক? 1980 দশক মানে 1980 সালের দশক, 1990 সালের দশক, তারপরে কি আসছে 2000 সালের দশক, আর 1970 সালের দশক। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হলো 1990 এর দশক। এটা কিন্তু আন্তর্জাতিক স্থিতিশীল উন্নয়নের দশক হিসাবে পরিচিত। এরপর আচ্ছা, এখানে একটা বলে রাখি, স্থিতিশীল উন্নয়ন মানে কি? স্থিতিশীল উন্নয়ন মানে হলো পর্যায়ক্রমিক উন্নয়ন। উন্নয়নটা কেমন? এই উন্নয়নের যেটা মূল থিম, এই উন্নয়ন তার মানে এই থিওরিটা যার উপরে ইমপ্লিমেন্টেড হয়েছে, যেটা মূল থিমের, সেই থিমটা হলো প্রাকৃতিক যা কিছু সম্পদ আছে সমস্ত সম্পদকে আমরা আমাদের দৈনন্দিন কাজে বা দৈনন্দিন জীবনে খুব সুন্দরভাবে ব্যবহার করব এবং পরবর্তী প্রজন্ম যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় সেই চেষ্টাও আমরা রেখে যাব। এই যে থিম, এই থিমের উপরেই কিন্তু স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টটা দাঁড়িয়ে আছে। এরপর 9 দাগের কোশ্চেনটা দেখতে হবে। 9 দাগের কোশ্চেন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও সংবর্ধন। জৈব বৈচিত্র্য মানে জীব বৈচিত্র্য, যেটা জীব বৈচিত্র্য, এই সংরক্ষণ এবং সংবর্ধন মানে আরো বাড়ানো। এটা কি? এতে যেটা আছে সেটা হলো পরিবেশ সহায়ক, বিতে আছে পরিবেশ প্রতিকূল, সিতে আছে পরিবেশ নিরপেক্ষ, ডিতে কোনোটিই সঠিক নয়। তো আমাদের এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো এ, পরিবেশ সহায়ক। আমরা জানি বর্তমান দিনে কিন্তু এই জৈব বৈচিত্র্য সংরক্ষণের উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার জন্য অভয়ারণ্য, তারপরে চিড়িয়াখানা, পার্ক, তার মানে যত রকম ভাবে এদেরকে রেড ডাটা বুক আছে, গ্রিন ডাটা বুক আছে, যত রকম ভাবে জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা যায় তার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণ কি? এটা পরিবেশ সহায়ক। এরপর আমরা 10 দাগের কোশ্চেনটা দেখি। 10 দাগের কোশ্চেন কি আছে? দৈনন্দিন ব্যবহৃত হয় এমন একটি পদার্থ যা পুনর্ব্যবহার করা যায়, তার নাম কি? দৈনন্দিন ব্যবহৃত হয় এমন একটি পদার্থ যা পুনর্ব্যবহার করা যায় মানে পুনরায় আবার ব্যবহার করা যায়, তার নাম কি? এতে আছে পেট্রোল, বিতে আছে অ্যালুমিনিয়াম, সিতে হলো অক্সিজেন, ডিতে কোনোটি সঠিক নয়। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা কি হবে? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি, কিন্তু এটাকে আবার কি পুনরায় ব্যবহার করা যায়। কিন্তু পেট্রোল, ওকে ব্যবহার করা যাবে না। পেট্রোল পুড়ে কি তৈরি হয়? কার্বন আর কার্বন ডাইঅক্সাইড। আর অক্সিজেন, এটা তো আমাদের কিংবা জীবকুলে শ্বসন প্রক্রিয়ার জন্য এই অক্সিজেনের প্রয়োজন হয়, তারপরে এটা কি হয়? সম্পূর্ণভাবে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে 10 দাগে সেটা হলো বি, অ্যালুমিনিয়াম। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে।
তো বন্ধুরা, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। তোমরা টেটের জন্য খুব সুন্দরভাবে প্রিপারেশন নাও এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো। আর আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন প্রথমে তুমিই পাও। আমরা সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাব তোমার সফলতার জন্য। আর যেটা বলার, অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করো এবং বন্ধু বান্ধব যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা টেট অ্যাসপারেন্ট, তাদের মাঝখানে শেয়ার করো। এরপর আমরা আমাদের আলোচনার 11 নম্বর কোশ্চেনটা দেখি। 11 নম্বর কোশ্চেন, স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্দেশীয় সমস্যা সৃষ্টি হয় কি কারণে? স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্দেশীয় সমস্যা সৃষ্টি হয় কি কারণে? এতে কৃষি বিকাশের ফলে, বিতে শিল্প বিকাশের ফলে, সিতে বনসম্পদ বিকাশের ফলে, ডিতে শিল্প ও বনসম্পদ বিকাশের ফলে। শিল্প ও বনসম্পদ বিকাশের ফলে। এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো শিল্প বিকাশের ফলে। স্থানীয়, আঞ্চলিক, আন্তর্দেশীয় সমস্যা সৃষ্টি হয় এই শিল্প বিকাশের ফলে। শিল্পের যত ধারাবাহিক উন্নতি ঘটবে তত কি হবে, তত আঞ্চলিকতা, আঞ্চলিক যে সংস্কৃতি, আঞ্চলিক যে কৃষ্টি কালচার, যে জামা কাপড়ের ফ্যাশন, সেগুলোর থেকে বহির বিশ্বের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমাদের সামনে বেশি প্রকাশ পাবে। এরপর আমরা 12 দাগের কোশ্চেনটা দেখি। 12 দাগের কোশ্চেন হলো ইপি এর পুরো নাম কি? ইপি এর পুরো নাম কি? এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল এজেন্সি, সিতে যেটা আছে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাক্ট, ডিতে কোনোটিই সঠিক নয়। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে 12 দাগের সেটা হলো এ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। একটা কথা বলে রাখি, এনভায়রনমেন্টাল সায়েন্সের কিন্তু একটা কিংবা দুটো কোশ্চেন আসবে যেখানে পুরো নাম চাওয়া হবে, মানে ফুল ফর্ম চাওয়া হবে। তো এনভায়রনমেন্টাল ওরিয়েন্টেড যত এরকম টার্ম আছে যাদের পুরো নাম জানার দরকার, তার একখানা লিস্ট আমরা পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করব। যাদের এই পিডিএফটা প্রয়োজন তারা আমাদের কমেন্ট সেকশনে বা আমাদের ফেসবুক মেসেঞ্জারের থ্রু দিয়ে জানাতে পারো। জানালে আমরা সেই কপিটা তাদের প্রোভাইড করব, কারণ এগুলো অনেকের কাছে থাকে, তো তার জন্য আমরা আর লিঙ্কের কোনো ডেসক্রিপশন বক্সে এরকম ভাবে দিতে পারিনি বা দিইনি। যাদের এটা লাগবে আমাদের জানাবে, সরাসরি তাদেরকে আমরা দিয়ে দেবো। এরপর 13 দাগের কোশ্চেনটা দেখি। 13 দাগের কোশ্চেন, একটি দেশের স্থায়িত্ব নির্ভর করে কিসের উপর? একটি দেশের স্থায়িত্ব নির্ভর করে কিসের উপর? এখানে এতে আমরা যেটা দেখছি সেটা হলো পরিবেশের সুস্থিতির উপর, বিতে বিজ্ঞান ও প্রযুক্তির উপর, সিতে শক্তি ব্যবহারের উপর, ডিতে রাজনৈতিক সুস্থির উপর, রাজনৈতিক সুস্থিতির উপর। একটি দেশের স্থায়িত্ব নির্ভর করে কিসের উপর, মানে একটা দেশ তার যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে, ক্রমবর্ধমান উন্নয়ন যেটা হচ্ছে, যেটা আমাদের ভারতের ক্ষেত্রে হচ্ছে এখনো, এই ধরনের উন্নয়ন কিসের উপরে নির্ভর করে? তো 13 দাগের কোশ্চেনের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো এ, পরিবেশের সুস্থিতির উপর। পরিবেশের যে সুস্থিরতা, পরিবেশের যে ক্রমবর্ধমান উন্নয়ন, এর উপরেই কি করবে, একটা দেশের স্থায়িত্ব নির্ভর করবে। এরপর 14 দাগের কোশ্চেনটা দেখা যাক। প্রাকৃতিক দূষণ রোধ করতে কিসের প্রয়োজন? প্রাকৃতিক দূষণ রোধ করতে কিসের প্রয়োজন? এ, অচিরাচরিত শক্তির ব্যবহার, চিরাচরিত শক্তির ব্যবহার, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে 14 দাগে সেটা হলো এ, অচিরাচরিত শক্তির ব্যবহার করতে হবে, মানে যেগুলো অপ্রচলিত শক্তি, যে শক্তিগুলো আমরা জেনারেলি ব্যবহার করি না, সেই শক্তিগুলো কি? বায়ু শক্তি, সূর্যের আলো, তারপরে জৈব গ্যাসের শক্তি, জোয়ার ভাটার শক্তি, এই ধরনের যে শক্তিগুলো, এগুলো ব্যবহারের উপরে বেশি জোর দিতে হবে। এরপর 15 দাগের কোশ্চেন, যে বই প্রকাশের পর সুস্থায়ী উন্নয়নের নির্দেশিকা সূত্রাবলী প্রণয়নের উদ্যোগ নেওয়া হয় তার নাম কি? 15 দাগের এতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের সাধারণ ভবিষ্যৎ, বিতে তাহাদের কথা, সিতে মানব জমিন, ডিতে কোনোটিই সঠিক নয়। 15 দাগের এ হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, আমাদের সাধারণ ভবিষ্যৎ। এই বইটা প্রকাশ করার পরেই কিন্তু সুস্থিতি উন্নয়ন বা সুস্থির উন্নয়নের উপর বেশি করে জোর দেওয়া হয়। এরপর 16 দাগের কোশ্চেন, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক জ্বালানি কোন ধরনের? কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক জ্বালানি কোন ধরনের? একবার ব্যবহার করলেই শেষ, পুনর্ব্যবহারযোগ্য, চিরকাল থাকবে, কোনোটিই সঠিক নয়। তো 16 দাগের কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার কি হবে? এ, একবার ব্যবহার করলেই শেষ। এগুলো কি? এগুলো হলো চিরাচরিত শক্তি নয়, চিরকাল থাকবে না। অপ্রচলিত শক্তি হলে এটা চিরকাল থাকতো। এগুলো কি? এগুলো হলো প্রচলিত শক্তি, এগুলো পুনর্ব্যবহার যোগ্য নয়। তাহলে কি? একবার ব্যবহার করলেই শেষ।
16 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হলো অপশন এ। এরপর 17 দাগের কোশ্চেন, পরিবেশ সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্ট যে বেঞ্চ গঠন করেছে তার নাম কি? পরিবেশ সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্ট যে বেঞ্চ গঠন করেছে তার নাম কি? যারা পরিবেশবাদী মঞ্চ তারা কিন্তু হাইকোর্টে গিয়েছিল পরিবেশ সংক্রান্ত বিভিন্ন দূষণ সংক্রান্ত মামলা বা শহরের যে দূষণ সেটা যাতে নিম্নগামী করা যায় সেই সম্পর্কে মামলা করার জন্য, যাতে বেশি করে বৃক্ষরোপণ টোপণ করা হয় এই ধরনের ব্যাপারে। তো তার জন্য হাইকোর্ট যে বেঞ্চটা গঠন করেছিল সেই বেঞ্চের নামটা আমাদের এখানে জানতে হবে। এখানে এতে আছে যেটা ইয়েলো বেঞ্চ, বিতে হলো ব্লু বেঞ্চ, সিতে গ্রিন বেঞ্চ, আর ডিতে কি আছে? ডিতে আছে হাওয়ার্ড বেঞ্চ। তা বন্ধুরা তোমরা অনেকে সঠিক অ্যান্সারটা জানো, সঠিক অ্যান্সার হলো 17 সি গ্রিন বেঞ্চ। এরপর 18 দাগ, প্রতি বছর পৃথিবীতে চাষের অযোগ্য বলে বিবেচিত হচ্ছে কত জমি? মানে প্রতি বছর কি হচ্ছে, কতটা পরিমাণ জমি চাষের অযোগ্যের বলে বিবেচিত হচ্ছে, মানে তাতে আগে চাষবাস করা গেলেও এখন আর করা যাচ্ছে না, এরকম কতটা হেক্টর জমি প্রতি বছর কমছে সেটা আমাদের জানতে হবে। এর মেন কারণ যেটা সেটা কিন্তু ইন্ডাস্ট্রি, শিল্প উন্নয়ন, মানে প্রচুর শিল্প করা হচ্ছে, তারপরে যেটা করা হচ্ছে বড় বড় বিল্ডিং তুলে দেওয়া হচ্ছে, এর জন্য প্রতি বছর কিন্তু মানে 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 মানুষের বাস্তুস্থানের যোগান দিতে গিয়ে প্রতি বছর কিন্তু অনেক জমি চাষ অযোগ্য হয়ে যাচ্ছে। তো সেই জমির পরিমাণ কতটা সেটা আমাদের জানতে হবে। এতে দেখা যাচ্ছে 80 লাখ হেক্টর জমি, বিতে 70 লাখ হেক্টর জমি, সিতে 60 লাখ হেক্টর জমি, আর ডিতে কত আছে? 90 লাখ হেক্টর জমি। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হলো এ, 80 লাখ হেক্টর জমি প্রতি বছর কিন্তু চাষ অযোগ্য জমি বলে বিবেচিত হচ্ছে। 19 নাম্বার কোশ্চেন, প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে পড়ছে কত জমি? প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে পড়ছে কত জমি? এই যে ধুম চাষ হচ্ছে না, ধুম চাষটা কি? পাহাড়ের ধাপ কেটে কেটে চাষ করা হচ্ছে, এই জন্য তো ভূমিক্ষয় হচ্ছে। তারপরে যেগুলো সমতল ভূমি আছে সেখানে বারবার কি করা হচ্ছে, বারবার ট্র্যাক্টর বা লাঙল দিয়ে মাটি তোলা হচ্ছে, তারপরে সেখানে চাষবাস করা হচ্ছে। তাছাড়া আরো অনেক কারণ আছে, যে সমস্ত কারণের জন্য প্রতি বছর কি হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে। এখন এই ভূমিক্ষয় কতটা পরিমাণে জমি হচ্ছে সেটা আমাদের জানতে হবে। এতে 50 লাখ হেক্টর জমি, বিতে 40 লাখ হেক্টর জমি, সিতে 30 লাখ হেক্টর জমি, ডিতে 20 লাখ হেক্টর জমি। তো এখানে যেটা রাইট অ্যান্সার 19 দাগের কোশ্চেনে সেটা হলো সি, 30 লাখ হেক্টর জমি প্রতি বছর কিন্তু ভূমিক্ষয়ের কবলে পড়ছে। 20 দাগ, 1977 সালে ইন্দোনেশিয়াতে ব্যাপক চাষ হয়েছিল নিচের কোনটি? IR-37, IR-36, IR-35, IR-34। তো 20 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হলো IR-36, IR-36। এটা খুব সম্ভবত ধানের বীজ, খুব সম্ভবত কোনো একটা ধানের বীজ, আপনারা একটু দেখে নেবেন। তো এটা ইন্দোনেশিয়াতে কিন্তু 1977 সালে ব্যাপকভাবে চাষ করা হয়েছিল। এরপর 21 দাগ, পৃথিবীর বৃহৎ বৈচিত্র্যপূর্ণ দেশের সংখ্যা কটি? এতে আছে 17টি, বিতে আছে 15টি, সিতে আছে 12টি, ডিতে আছে 11টি। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হলো সি, 12টি। পৃথিবীতে বৈচিত্র্যপূর্ণ দেশের সংখ্যা, যেমন ভারত একটা বৃহৎ বৈচিত্র্যপূর্ণ দেশ, এটাকে কিন্তু এশিয়া মহাদেশের উপমহাদেশ বলা হয়। তাহলে এই ধরনের দেশের সংখ্যা পৃথিবীতে কটা আছে? 12টি। 22 দাগ, পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতি সমূহের মধ্যে ভারতে কত শতাংশ আছে? পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতি সমূহের মধ্যে ভারতে কত শতাংশ আছে? এতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 12.53, বিতে 14.53, সিতে 16.53, আর ডিতে 17.53, অর্থাৎ 12.56, বিতে 14.53, সিতে 16.53, ডিতে 17.53। এগুলো তো ডেটা ওরিয়েন্টেড কোশ্চেন, সুতরাং এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, যেটা মেন ব্যাপার। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো এ, 12.53। এরপর আমরা 23 দাগের কোশ্চেনটা দেখি। 23 দাগের কোশ্চেন, আরাবাড়িতে পরীক্ষামূলক বন রক্ষার কাজ শুরু হয় কত সালে? আরাবাড়িতে পরীক্ষামূলক বন রক্ষার কাজ শুরু হয় কত সালে? এতে আছে 1981 থেকে 82, 1970, বিতে 1971 থেকে 72, সিতে 1961 থেকে 62, আর ডিতে 1951 থেকে 52। তো এখানে যেটা রাইট অ্যান্সার 23 দাগের কোশ্চেনে সেটা হলো বি, 1971 থেকে 72। এই সময় কি হয়েছিল? আরাবাড়িতে পরীক্ষামূলক বন রক্ষার কাজ
শুরু হয়েছিল। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তোমরা যেটা করবে বারবার প্র্যাকটিস করবে এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে, যেখানে যে প্র্যাকটিস সেট পাবে সেটা প্র্যাকটিস করবে। আর যে কারোর যদি স্পেশালি প্র্যাকটিস সেট প্রয়োজন হয় তারা আমাদেরকে বলবে, আমরা তাদেরকে প্র্যাকটিস সেট প্রোভাইড করব। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। এই প্র্যাকটিস যত করবে কনফিডেন্স লেভেল তত হাই হবে, তোমার টেট ক্র্যাক করার সম্ভাবনা তত বেড়ে যাবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ, দিনের পর দিন এই টেট ক্র্যাক করা বা জব পাওয়াটা কিন্তু টাফ হয়ে যাচ্ছে, কারণ প্রতি বছর প্রতি ইউনিভার্সিটি থেকে প্রচুর ছেলে মেয়ে বার হচ্ছে, যাদের প্রত্যেকের কি দরকার, চাকরি দরকার। আর চাকরির মার্কেটটা কিন্তু ক্রমশ সংকুচিত হচ্ছে। গভর্নমেন্ট চেষ্টা করছে বাড়ানোর, কিন্তু জনগণের যে বিস্ফোরণ, তার মানে যেভাবে জনগণ বাড়ছে আর যেভাবে এডুকেশন বাড়ছে প্রত্যেকের মধ্যে, সেখানে কিন্তু কাজ করা বা একটা সরকারি চাকরি পাওয়ার অপশন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। সুতরাং সবাইকে খুব কেয়ারফুলি পড়াশুনো করে টেটটা ক্র্যাক করতে হবে। আর তার জন্য যত রকম হেল্পের দরকার আমরা প্রোভাইড করব। তোমরা পড়তে থাকো। আচ্ছা, এরপর আমরা 24 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। 24 নাম্বার, পৃথিবীর কোন জাতীয় প্রাণীর সংখ্যা অত্যন্ত দ্রুত হারে কমছে? এতে যেটা আছে বাঘ, বিতে সরীসৃপ, সিতে পাখি, ডিতে উভয়চর। এই কোশ্চেনের অ্যান্সার যারা বায়োসায়েন্সের ছেলে মেয়ে অনেকেই জানে। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? সি হবে, পাখি। আগে কত রকম প্রজাতির পাখি দেখা যেত, এখন কিন্তু সেগুলো আর দেখা যায় না। এরপর 25 নাম্বার কোশ্চেন, বিজ্ঞানী চার্লস ডারউইন তার বিবর্তন তত্ত্ব উপস্থাপন করেন কত সালে? বিজ্ঞানী চার্লস ডারউইন তার বিবর্তন তত্ত্ব উপস্থাপন করেন কত সালে? 1831, 1841, 1851, 1861। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে 25-এর দাগে, সেটা হলো এ, 1831, 1831 সালে বিজ্ঞানী চার্লস ডারউইন তার বিবর্তন তত্ত্ব উপস্থাপন করেন, যেটা বর্তমান দিনে কিন্তু গ্রহণযোগ্য একটা তত্ত্ব, যে মানুষের উৎপত্তি কিভাবে হয়েছে, জীবের উৎপত্তি কিভাবে হয়েছে, এই সম্পর্কিত একটা গ্রহণযোগ্য তত্ত্ব। যারা বায়োসায়েন্সের তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো 100% করতে পারবে। আর একটা ব্যাপার যেটা বলার, যারা বায়োসায়েন্স আর এনভায়রনমেন্টাল সায়েন্সের ভিতরে পার্থক্যটা খুবই কম, গ্যাপটা কিন্তু খুবই কম। সুতরাং এনাদের কাছে এনভায়রনমেন্টাল সায়েন্সের কোশ্চেনের অ্যান্সারগুলো করা অপেক্ষাকৃত সোজা। তো যাই হোক, এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। এরপর আমরা 26 নাম্বার কোশ্চেনটা দেখি। 26 নাম্বার কোশ্চেন, ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়েছে যে প্রাণীটি তার নাম কি? ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়েছে যে প্রাণীটি তার নাম কি? বুনোগাধা, বিতে যেটা আছে বনবিড়াল, সিতে গাঙ্গেয় শুশুক, ডিতে দুই শিং বিশিষ্ট গন্ডার। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে আমাদের, সেটা হলো বনবিড়াল। বনবিড়াল, যে বিড়ালটা একটু আকারে বড়, সাধারণ যে বিড়ালগুলো যেগুলো ডোমেস্টিক বিড়ালের থেকে একটু আকারে এরা বড় হয়, আর এরা খুব ভালো বড় বড় গাছে উঠতে পারে, এই বিড়ালের সংখ্যা কিন্তু ক্রমশ কমছে। এই ধরনের কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা ক্লাস 9-10 এর যে লাইফ সায়েন্স বই আছে তাতেও কিন্তু পেয়ে যাবে। ওই দুটো বই, ক্লাস 9-10 এর যে লাইফ সায়েন্স বই আছে সেই বই দুটো একটু স্টাডি করে ফেলো, তাহলে অ্যান্সারগুলো করতে অনেক সুবিধা হবে। ওখান থেকে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার কমন পাবে। এরপর আমরা 27-এর দাগের কোশ্চেনটা দেখি। 27-এর দাগের কোশ্চেন, ভার্মিকালচার প্রক্রিয়া বলতে কি বোঝায়? ভার্মিকালচার প্রক্রিয়া বলতে কি বোঝায়? এ, কেঁচোর সাহায্যে আবর্জনা থেকে জৈব সার উৎপাদনের প্রক্রিয়া, বিতে ব্যাকটেরিয়ার সাহায্যে আবর্জনা থেকে জৈব সার উৎপাদন প্রক্রিয়া, সিতে ভেষজ উপায়ে জৈব সার উৎপাদন প্রক্রিয়া, ডিতে উপরের তিনটির কোনোটিই নয়। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো এ, কেঁচোর সাহায্যে আবর্জনা থেকে জৈব সার প্রক্রিয়া। আমরা জানি বর্তমান দিনে বিভিন্ন আবর্জনা বা গার্বেজ যেখানে আছে সেখানে কিন্তু কৃত্রিম উপায়ে কেঁচো ছেড়ে দেওয়া হচ্ছে বা কেঁচো তৈরি করে দেওয়া হচ্ছে এই ভার্মিকালচার প্রক্রিয়ায় সার বানানোর জন্য। তাহলে আমার 7-এর দাগের কোশ্চেন, আমরা 27-এর দাগের কোশ্চেনের যেটা রাইট অ্যান্সার পেলাম সেটা হলো এ, কেঁচোর সাহায্যে আবর্জনা থেকে জৈব সার উৎপাদন প্রক্রিয়া। এরপর 28-এর দাগের কোশ্চেন, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় কত সালে? এটা মনে রাখতে হবে। সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় কত সালে? এতে 1987, তারপর বিতে কি আছে 1988, তারপর 1989, আর ডিতে যেটা আছে 1990। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে আমাদের সেটা হলো সি, 1989, 1989 সালে সুন্দরবনকে কি করা হচ্ছে, বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর 29-এর দাগের কোশ্চেনটা দেখা যাক।
হস্তি ও গন্ডার সংরক্ষণ আইন কত সালে চালু হয়? হস্তি ও গন্ডার সংরক্ষণ আইন কত সালে চালু হয়? মানে হাতি এবং গন্ডার এই দুটোকে যে সংরক্ষণ করতে হবে জীববৈচিত্র্যকে বাঁচানোর জন্য, সেই আইন কত সালে চালু হয়? এই আইনটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত আইন। যে বন বিভাগ আছে তারা এই আইনটা প্রণয়ন করে। তো এখানে অপশন এ তে আমরা যেটা দেখতে পাচ্ছি 1933, তারপরে বি তে 1992, সি তে 1931, তারপরে ডি তে 1921। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে আমাদের সেটা হলো বি 1992, 1992 সালে। এই সময় থেকে হস্তি এবং গন্ডার সংরক্ষণের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে একদম আইন প্রণয়ন করে। এরপর 30 দাগের কোশ্চেন, এটা আজকে আমাদের প্র্যাকটিস সেটের একদম লাস্ট কোশ্চেন। সেটা হলো মেদিনীপুরের আড়াবাড়ি প্রকল্প। আড়াবাড়ি সম্পর্কে এর আগে আমরা আলোচনা করেছি। মেদিনীপুরের আড়াবাড়ি প্রকল্প বনবাসীদের নিয়ে অরণ্য সম্পদ রক্ষা করার জন্য যে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন সেটি কি? ফের পড়ছি আমি কোশ্চেনটা। মেদিনীপুরের আড়াবাড়ি প্রকল্প বনবাসীদের নিয়ে অরণ্য সম্পদ রক্ষা করার জন্য যে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন সেটি কি? এতে ইউনেস্কো পুরস্কার, বিতে বৃক্ষমিত্র পুরস্কার, সিতে কি আছে পল গেটি পুরস্কার, আর ডিতে নেচার পুরস্কার। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হলো পল গেটি পুরস্কার। মেদিনীপুরের আড়াবাড়ি প্রকল্প বনবাসীদের নিয়ে অরণ্য সম্পদ রক্ষা করার জন্য যে পুরস্কারটা লাভ করেছিল সেটা হলো পল গেটি পুরস্কার। বন্ধুরা, আমাদের আলোচনা আজকে যতটা ছিল সেই আলোচনা কিন্তু আমরা সম্পন্ন করলাম। আর আমরা যে অ্যান্সারগুলো আমি এতক্ষণ ধরে বলে গেলাম, তোমরা একবার অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো। আমি এখানে ফাইনালি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, এগুলো মিলিয়ে নিতে পারো। আর সবাই টেটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন গ্রহণ করো, কারণ চাকরি কিন্তু জীবনে খুব দরকার। অর্থনৈতিকভাবে এস্টাবলিশড হওয়া বা আর্থিক স্থিতিশীলতা অবশ্যই কিন্তু দরকার। তার জন্য একটা চাকরি খুব প্রয়োজন সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য। তো তোমরা প্রস্তুতি নিতে থাকো, আর সবাই খুব সুস্থ থাকো, মনে আনন্দ নিয়ে পড়াশুনো করো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে। আর বন্ধু বান্ধব যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, বিশেষত প্রাইমারি টেটের জন্য, তাদের মাঝখানে ভিডিওগুলো শেয়ার করবে। আজ তাহলে এখানেই সমাপ্ত করলাম। সবাই খুব ভালো থেকো।